নমস্কার, আমি প্রসেনজিৎ পোদ্দার, সঙ্গমিত্র বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং বায়োলজির টিচার। আমরা আগের দিন একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওতে সেমিস্টার সম্বন্ধে আমরা একটা ডিটেল ধারণা দিয়েছিলাম এবং বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি চ্যাপ্টারে প্রবেশ করব। সেই মতো ক্লাস 11-এর ইউনিট 1 ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড, এই পার্টটি আমরা আজকে চেষ্টা করব আলোচনা করতে। প্রথমেই বলে রাখি যে এই চ্যাপ্টারটি থেকে শুধু এমসিকিউ কোশ্চেন আসবে। তবে এমসিকিউ মানে আমি ওপর পড়াশোনা করে এমসিকিউ সলভ করে দেবো, সেটা কিন্তু হয় না। এমসিকিউ অর্থই হচ্ছে তোমাকে এন্টায়ার টপিকটা সম্বন্ধে একটা ওভারঅল ধারণা থাকতে হবে। এমসিকিউ কিন্তু বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ধরন হচ্ছে কনভার্জেন্ট টাইপ। কনভার্জেন্ট টাইপ মানে আমি বিভিন্ন চ্যাপ্টার পড়লাম এবং যে প্রশ্ন দেওয়া হলো তাতে একাধিক চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু ইন্টিগ্রেট করা আছে। এই ধরনের প্রশ্ন তখনই উত্তর দেওয়া সম্ভব যখন সিলেবাসের প্রত্যেকটি চ্যাপ্টার সম্বন্ধে আমার একটি ওভারঅল ধারণা আছে। আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, তোমরা স্লাইডগুলোকে দেখো। আমাদের একটি ত্রুটি আগেই স্বীকার করে নেওয়া দরকার, স্লাইডগুলো ইংলিশে দেওয়া। এর একটাই উদ্দেশ্য, স্লাইড বাংলায় দেওয়া যেতে পারতো, কিন্তু যেহেতু ইংলিশ মিডিয়ামেরও প্রচুর স্টুডেন্ট আছে, হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট আছে, এবং যেহেতু আমরা মেজরিটি বাংলায় কথা বলছি, সেই কারণে স্লাইডটা ইংরেজিতে করা আছে, যাতে প্রত্যেক স্টুডেন্টের জন্য কিছু না কিছু থাকে। এবং মেজরিটি মানুষই আমরা বাংলা যেহেতু বুঝি, আমরা পড়াতে পড়াতে ইংরেজি টার্ম ইউজ করব, যাতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের প্রবলেম না হয় বা হিন্দি মিডিয়ামের স্টুডেন্টদের প্রবলেম না হয়। এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের যেহেতু পুরোটাই বাংলায় বলছি, তোমাদের নোটস তৈরি করে নিতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নোটসের থেকেও বড় ব্যাপার হচ্ছে কোশ্চেনগুলো কিন্তু বুঝতে হবে, মানে আগে টপিক বুঝতে হবে। আর এমসিকিউ করার ক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজেই কোশ্চেনটাকে দেখি, বাংলায় দেখি, হিন্দিতে দেখি বা ইংলিশে দেখি, মাথায় রাখতে হবে কোশ্চেন যখনই কোনো কনফিউশন আসবে আমরা ইংলিশ কোশ্চেনটা রেফার করবো। অর্থাৎ বাংলায় একটা কোশ্চেন তুমি পড়ে তোমার মনে হলো যে না, এই কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, সঙ্গে সঙ্গে ইংরেজি মাধ্যমে কোশ্চেনটা তোমরা দেখবে। যখনই তোমরা সেমিস্টারে কোশ্চেন পাবে, আমি স্কুলের 11-এর 3টে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হয় না, কিন্তু যখন তোমরা সেমিস্টার 3 দেবে, যেটি এমসিকিউ, সংসদের তরফে কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হয়, বাংলা, ইংলিশ এবং হিন্দি। তো সেই ক্ষেত্রে তুমি যখনই কোশ্চেনে কোনো কনফিউশন অ্যারাইজ হবে, তুমি ইংরেজি কোশ্চেনটা রেফার করবে। সুতরাং এমসিকিউ পড়ার সময় ইংরেজি টার্মগুলো জানাও খুব জরুরি, কারণ বর্তমানে বিভিন্ন টার্ম বাংলা হরফে বা হিন্দি হরফে লিখে দেওয়া হবে, যার অ্যাকচুয়ালি কিন্তু টার্মটি ইংলিশ টার্ম। ফলে আমরা ইংরেজিটাকে এই কারণেই প্রাধান্য দিচ্ছি। ঠিক আছে, তো নেক্সট আমরা এবার যাই সরাসরি চ্যাপ্টারে। যে প্রথমেই আমরা পড়বো যে হোয়াট ইজ বায়োলজি। তোমরা বাঁদিকে দিয়ে একটি চিত্র দেখছো, চিত্রটি কার তোমরা অনেকেই জানো, অ্যারিস্টটল। বায়োলজি কি? বায়োস মিনস লাইফ। বায়োস কথাটার অর্থ হচ্ছে লাইফ। লোগস কথাটা যেখানেই পাবে, লজি বা লোগস, এই কথাটির অর্থ হচ্ছে স্টাডি। সো ইট মিনস দ্য স্টাডি অফ লাইফ। জীবনের সম্বন্ধে আমরা যখন কোনো কিছু পড়াশোনা করি, অর্থাৎ অধ্যয়ন করি, সেই অধ্যয়নকেই, যে স্টাডিকেই আমরা বলি বায়োলজি। হ্যাঁ, তাহলে বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ লাইফ ফর্মস অ্যান্ড লিভিং প্রসেসেস। তাহলে বায়োলজিকে আরো অন্যভাবে আমরা যদি ডিফাইন করি, তাহলে কি বলবো? বায়োলজি হচ্ছে এমন একটি অধ্যয়ন, সেই অধ্যয়নের মধ্যে কি কি পড়ে না, বিভিন্ন জীব সম্বন্ধে আমরা ধারণা করতে পারি, এবং জীবকোষে যে প্রসেসগুলো, যে প্রক্রিয়াগুলো সম্পাদিত হচ্ছে, তার সম্বন্ধে আমরা একটি সম্যক ধারণা করতে পারি। সো ফাদার অফ বায়োলজি এবং অ্যাজ ওয়েল এজ ফাদার অফ জুলজি। জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা। অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ বায়োলজি অ্যাজ ওয়েল এজ ফাদার অফ জুলজি। ফাদার অফ এনশিয়েন্ট প্লান্ট ট্যাক্সোনমি বা ফাদার অফ বোটানি বলা হয় থিওফিটাসকে, এবং ফাদার অফ মডার্ন বোটানি বলা হয় লিনিয়াসকে। এই টার্মগুলো কিছু কোশ্চেন থাকতে পারে যেগুলো সরাসরি নলেজ বেসড, অর্থাৎ
তুমি জানলে লিখতে পারবে, না জানলে লিখতে পারবে না। একটি পরীক্ষাতে এন্টার কোশ্চেনই কম্পিটেন্সি বেস হয় না। আমরা যখন পড়বো সব রকম কোশ্চেনের জন্য নিজেদের প্রিপেয়ার করবো। কোশ্চেনটা মধ্যে সিম্পল কোশ্চেন থাকবে, ডাইরেক্ট কনভেনশনাল টাইপ কোশ্চেন, কম্পিটেন্সি বেস কোশ্চেন থাকবে, অ্যানালিটিক্যাল বেস কোশ্চেন থাকবে, অ্যাসারশন রিজনিং থাকবে, স্টেটমেন্ট থাকবে, এবং খুব একদম পিওর নলেজ বেস কোশ্চেনও থাকবে। সো আমাদের কিন্তু সেইগুলো জানতে হবে। নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং বিং, অর্থাৎ জীবের আমরা কি কি বৈশিষ্ট্য পেতে পারি। এখন লিভিং অর্গানিজমস আর সেলফ রেপ্লিকেটিং, এটা হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। লিভিং অর্গানিজম সেলফ রেপ্লিকেটিং। সেলফ রেপ্লিকেটিং কথাটার অর্থ হচ্ছে যে একটি যদি কোনো একটি অর্গানিজমকে আমরা লিভিং বলি, তার মতন আর একটা অর্গানিজম তৈরি হতে পারে, সেই ক্যাপাবিলিটি অর্গানিজমের আছে নিজের মতন একটা অর্গানিজম তৈরি করবে। ইভলভিং, অর্থাৎ ইন ডিউ কোর্স অফ টাইম তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য এসছে, কিছু বৈশিষ্ট্য নষ্ট হয়েছে। সো অভিব্যক্তি বলেছি যাকে, এভলিউশন বলি, যে টার্মটি আমরা ডিটেলসে পরে আসবো, সেই এভলিউশন এদের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড সেলফ রেগুলেটরি ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম, অর্থাৎ নিজের মধ্যে এমন কিছু সিস্টেম তৈরি করা আছে যে সিস্টেম গুলোকে নিজে কন্ট্রোল কিছুটা হলেও করতে পারে। নিজের সিস্টেম গুলোকে কন্ট্রোল করার মতনও কোনো একটি সিস্টেম আছে। যেমন আমাদের শরীরের মধ্যে যত তন্ত্র আছে, সে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম হোক, আমাদের রেসপিরেটরি সিস্টেম হোক, সবাই কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট। নার্ভাস সিস্টেম আবার তাদের কে স্টিমুলেশনের জন্য রেসপন্সিবল। সো ইচ এন্ড এভরি সিস্টেম ইজ ডিপেন্ডেন্ট অন ইচ আদার। আর কি, এইগুলো কেন তৈরি হয়েছে? যাতে তারা রেসপন্ড করতে পারে টু দ্য এক্সটার্নাল স্টিমুলি। বাইরে থেকে যে উদ্দীপনাটা পাচ্ছে, সেই উদ্দীপনার বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখাবে। ঝড় বৃষ্টি হলো, আমরা সঙ্গে সঙ্গে ঘরের ভেতর ঢুকে আসছি। তাহলে এই যে প্রতিক্রিয়াটা আমরা দেখাবার সুযোগ পাচ্ছি, কেন? বিকজ উই আর লিভিং বিং। আমরা একটা জায়গা থেকে একটা জায়গা মাইগ্রেট এই কারণে করতে পারলাম যে আমি বুঝতে পারলাম যে আমার কাছে এই ঝড় বৃষ্টিটা হয়েছে, তা আমাকে একটা নিরাপদ আশ্রয় চাই। ঠিক এই কথাটা বলার পরে তোমার প্রশ্ন হবে যে স্যার উদ্ভিদ তো নড়তে পারে না, একই জায়গায় স্থির আছে, তাহলে প্রতিকূল পরিবেশটা কি তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়? অবশ্যই তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। উদ্ভিদ কি করলো দেখো, উদ্ভিদ যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, আমরা অবশ্যই হায়ার প্লান্টের কথা বলছি, সে তার কোষ প্রাচীরে একটি বিশেষ স্ট্রাকচার তৈরি করে নিল, কোষ প্রাচীর বলি। এবং এই কোষ প্রাচীর কি করলো, তাকে রিজিড করে দিল, দৃঢ় করে দিল। এবার ঝড় যখন বইছে, সে একটা জায়গায় আন্দোলিত হচ্ছে, সহজে ভাঙছে না। তাহলে প্রত্যেক জীবই কিন্তু প্রতিকূল পরিবেশ অর্থাৎ অ্যাডভার্স সিচুয়েশনে নিজেকে কি করে বাঁচিয়ে রাখবে তার চেষ্টা করবে। এইগুলো সবই কিন্তু একটি জীবন্ত জীবের বৈশিষ্ট্য। অ্যাডাপ্টেশন অ্যান্ড হোমিওস্ট্যাসিস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ লিভিং বিং। অ্যাডাপ্টেশন মানে অভিযোজন, হোমিওস্ট্যাসিস কথাটি অর্থ হচ্ছে ইন্টারনাল পরিবেশকে, অর্থাৎ আমার শরীরের যে অভ্যন্তরীণ পরিবেশ বহিস্থ পরিবেশের সঙ্গে তাকে খাপ খাইয়ে নেব। হোমিওস্ট্যাসিস সম্বন্ধে আমরা পরবর্তীকালে ডিটেলসে কিছু পড়বো। তাহলে অভিযোজন মানে যে আমি যে পরিবেশে আছি সেই পরিবেশে আমাকে খাপ খাইয়ে নিতে হবে, তার জন্য প্রয়োজন হলে বিভিন্ন পরিবর্তন করতে হবে। এবং হোমিওস্ট্যাসিস যেটি বললাম, যে আমাদের শরীরের যে ইন্টারনাল পরিবেশ আছে, অর্থাৎ অভ্যন্তরীণ যে পরিবেশ আছে, এবং বাইরে যে পরিবেশটিকে আমি ফেস করছি, তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হবে, ইন্ডিভিজুয়ালকেই খাপ খাওয়াতে হবে। দ্যাট ইজ কল্ড হোমিওস্ট্যাসিস। এইটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, একটা ছোট্ট ডেফিনিশনকে আমি প্রত্যেকটি পয়েন্টে ভেঙে 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 বলছি। ঠিক এইভাবে ইম্পর্টেন্স অফ ওয়ার্ড বুঝতে হবে, যে এই যে ওয়ার্ডগুলোর ইম্পর্টেন্স আছে বলেই তো আমি ভেঙে ভেঙে বলছি। তাহলে জিনিসটা কি, ওয়ার্ডটা কি, মিনিংটা কি, তার ইম্প্যাক্টটা কি লিভিং বিং। শুধু আমি এই 4টে লাইন মুখস্থ বলে দিলাম
আমি রিডিং করে দিলাম স্লাইডটা, ইট ডাজন্ট মানে মিন টু এনিওয়ান। এইভাবে প্রত্যেকটি শব্দ অ্যানালিসিস করে পড়ার কথা, এবং সিলেবাসটাকে দেখতে লাগবে বিশদ। এবার তুমি যদি একটু অ্যানালিসিস করে পড়ো, তুমি দেখবে ওই সিলেবাসটাকে নিজের মতন করে অনেক ছোট করে দিয়েছো। একটা বিশাল লেখা, বইতে প্রচুর লেখা, ধরো সেই লেখাটাকে তুমি তোমার মতন করে ছোট করে দিবে। কারণ তুমি জানো যে আমার প্রত্যেকের মেন্টাল ফ্রিকোয়েন্সি, থিঙ্কিং ক্যাপাবিলিটি আলাদা। তো তুমি জানো তোমার কোন ওয়ার্ডে যে আমি এতগুলো পড়ালাম, এর মধ্যে তোমার যেটি প্রয়োজন তুমি কিন্তু খাতায় লিখে নেবে। আবার তোমার যে জায়গাটা প্রয়োজন, অন্যের অন্য কিছু প্রয়োজন, সে সেরকম ভাবে লিখে নেবে। এই আলোচনার সঙ্গে সঙ্গে তুমি যদি একটি খাতা নিয়ে বসো এবং শুনতে শুনতে লেখো, আশা করছি অনেকটাই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এবার আসা যাক যে লিভিং বিং কি আমরা একটু জানলাম। তাদের কি আমরা ডেফিনিট কিছু ক্যারেক্টার দিয়ে ভাবতে পারি? আবার বলছি, এই যে ক্যারেক্টার বা এগুলো বলছি, সব আমাদের পড়ার সুবিধার জন্য আমরা এগুলো করেছি। আমরা পড়ার সুবিধার জন্য এই ক্যারেক্টার গুলোকে বিশ্লেষণ করি। তাহলে লিভিং বিং এর জন্য আমরা দু ধরনের ক্যারেক্টার আলোচনা করতে পারি। এক ধরনের ক্যারেক্টারকে বলা হয় ডিফাইনিং ক্যারেক্টার। ডিফাইনিং ক্যারেক্টার মানে যেগুলো একটি লিভিং বিং এ থাকতে হবেই, প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকটি জীবের একদম কম্পালসারি ক্যারেক্টার। আরেকটি হচ্ছে নন ডিফাইনিং ক্যারেক্টার, অর্থাৎ এই নন ডিফাইনিং ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারটা আমরা পাই, ম্যাক্সিমাম জীবের ক্ষেত্রেই পাই, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার যে এইটা দিয়েই আমি ওই যে ওর যে জীব, ওর যে লাইফটা আছে, ওইটা এক্সপ্লেন করা ভেরি ডিফিকাল্ট। সো ওই রকম যেগুলো, যে পয়েন্টগুলোর মধ্যে অ্যাম্বিগুইটি আছে, অর্থাৎ ওই পয়েন্টগুলো দিয়ে আমি প্রমাণ করতে পারবো না যে এর প্রাণ আছে, তো সেই পয়েন্টগুলো কিন্তু আবার জীবের মধ্যে খুব বেশি পরিমাণেই দেখা যায়। তাদেরকে আমরা নন ডিফাইনিং ক্যারেক্টারের মধ্যে ফেলি। আমরা আসছি যখন ধীরে ধীরে বলছি, বুঝতে পারবো। ডিফাইনিং ক্যারেক্টারের মধ্যে প্রথম যে ক্যারেক্টার জীবের মধ্যে থাকতেই হবে, দ্যাট ইজ কল মেটাবলিজম। মেটাবলিজমের বাংলা হচ্ছে বিপাক। মেটাবলিজমের বাংলা হচ্ছে বিপাক। এখন এই বিপাক কনসেপ্টটা খুব সিম্পল। কোনো একটি জীবকোষে এনজাইম ক্যাটালাইজড প্রসেসই হচ্ছে বিপাক বা মেটাবলিজম। এনি এনজাইম ক্যাটালাইজড প্রসেস ইন আ লিভিং সেল ইজ মেটাবলিজম। ঠিক আছে? এখন এই প্রসেস দু রকম হতে পারে, যে কোনো ক্ষেত্রে একটা কিছু তৈরি হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে কিছু মলিকিউলস ভাঙতে পারে। সো মেটাবলিজমকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। মেটাবলিজমকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তোমরা জানো মেটাবলিজমকে দুভাগে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানাবলিজম। অ্যানাবলিজম মানে হচ্ছে উপচিতি বিপাক। উপচিতি বিপাক। আর একটা হচ্ছে ক্যাটাবলিজম, অপচিতি বিপাক। সো উপচিতি বিপাকে কি হয় না, উপচিতি বিপাকে কিছু সিম্পলিয়ার মলিকিউল, সরল জৈব অণু যুক্ত হয়, হয়ে একটা জটিল জৈব অণু তৈরি করে। সো ইটস ইন ফর্মিং মেটাবলিজম, কোনো কিছু তৈরি হচ্ছে। ঠিক অপচিতি বিপাকে উল্টো, কোন একটি লার্জার মলিকিউল ভেঙে ছোট সিম্পলিয়ার মলিকিউলে কনভার্ট হয়। লেট সে ফর এক্সাম্পল, যে ফটোসিনথেসিসের সময় কার্বন ডাইঅক্সাইড ওয়াটার রিয়াক্ট করে গ্লুকোজ তৈরি করছে, তাহলে ছোট মলিকিউলস জয়েন হয়ে বড় মলিকিউলস তৈরি করলো, এটিকে আমরা বলছি উপচিতি বিপাক। আবার সেলুলার রেসপিরেশন, কোষীয় শ্বসনে গ্লুকোজ ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার রিলিজ করে দিল, এটি ভাঙনমূলক ব্রেকিং টাইপ। ভাঙনমূলক বিপাক, এটিকে আমরা বলছি অপচিতি বিপাক। সো সিম্পলিয়ার ওয়েতে তোমাদের বোঝালাম। আর আরেকটি টার্ম তোমরা পাবে, যে অ্যানাবলিজমে কি হয় না, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, ড্রাই ওয়েট বাড়ে। ড্রাই ওয়েট বাড়ে। ড্রাই ওয়েট সম্বন্ধে আমরা পরবর্তীকালে হিউম্যান ফিজিওলজির সময় টাইমে আমরা ডিটেলসে বলবো। এই মুহূর্তে যেন শুষ্ক ওজন বাড়ে এবং
ক্যাটাবলিজমের সময় কি হয়, ড্রাই ওয়েট বা শুষ্ক ওজন কমে। এই দুটি হচ্ছে এর একদম ইন্ডিকেটর বলতে পারো। এবং আমরা বুঝতে পারলাম যে কোনো জীব যদি তার যদি মধ্যে লাইফ থাকে তাহলে তার মধ্যে মেটাবলিজম হবেই। ইটস এন ডিফাইনিং ক্যারেক্টার। এইটাকে ছাড়া আমরা কোনো অর্গানিজমকে জীবন্ত বলতে পারবো না। সেলুলার অর্গানাইজেশন, কোষীয় গঠন। সেলুলার অর্গানাইজেশনের বাংলা হচ্ছে কোষীয় গঠন। এখন তোমরা এক্ষুনি বলতে পারো যে স্যার অ্যামিবা কত পার্টিকুলার এক্স্যাক্ট সেলুলার গঠন আছে? অফকোর্স আছে। সেলুলার গঠন বলতে বোঝায় যে তার চারপাশে একটি অন্তত একটা অন্তত পর্দা থাকবে, যাকে আমরা কোষ পর্দা বলি। তার ভেতরে সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, এবং সেইগুলো দিয়ে একটি অন্তত একটা কোষ গঠন করা হয়েছে। অ্যামিবা এক কোষী, আবার বহু কোষীয় জীব হতে পারে। নাও এক্সেপশনস আর দেয়ার। কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশন থাকে, সেই এক্সেপশন গুলোকে নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করব না। যেমন এখানে খুব ভ্যালিড একটা প্রশ্ন হতে পারে যে সেলুলার অর্গানাইজেশন যদি একদম বাধ্যতামূলক একটা ডিফাইনিং ক্যারেক্টার হয়, তাহলে ভাইরাসের ক্ষেত্রে কি হবে? ভাইরাস তো জীবের বাইরে যদি কোনো পোষক কোষ না পায়, কারোর শরীরে না ঢুকতে পারে, তাহলে সে জড় ক্রিস্টাল কেলাসের মতন কাজ করে, বাইরে থাকবে। আর জীবের দেহে ঢুকলে এটা অ্যাক্সেস মানে লাইক এন লিভিং অর্গানিজম। তাহলে ভাইরাসের ক্ষেত্রে আমরা কি বলবো? এবার ভাইরাসের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে সেলুলার অর্গানাইজেশন কিন্তু আছে, কোষীয় গঠন কিন্তু আছে। কোষ বলতে যেটা বোঝাও, হয়তো কোষ টার্মটা অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু একটা তার নির্দিষ্ট গঠন আছে। সো ভাইরাস নিয়ে অনেক কিছু অ্যাম্বিগুইটিস আছে। তো ওই জায়গাটাকে আমরা যদি জাস্ট ইগনোর করি, বাকি সবার ক্ষেত্রেই আমরা সেলুলার অর্গানাইজেশন আছে এটি কিন্তু আমরা বলতে বাধ্য। নেক্সট হচ্ছে কনসিয়াসনেস। তোমাকে যদি আমি একটা পিন কোটাই, সঙ্গে সঙ্গে তুমি হাতটা সরিয়ে দিবে, বিকজ তোমার মধ্যে সেই কনসিয়াসনেস বা জাগ্রত মনোভাব আছে। এই জাগ্রত মনোভাব তোমার কাছে কিন্তু যে থাকতে হবে। এবার এক্ষুনি তোমার একটা প্রশ্ন হবে যে স্যার তাহলে যদি কোনো ব্যক্তি, আমরা একটা টার্ম শুনেছি কোমায় চলে গেছে, তার তো কনসিয়াসনেস নেই, তাহলে কি সে লিভিং বিং নয়? অফকোর্স লিভিং বিং, কিন্তু সে কি জন্ম থেকেই কোমায় আছে? নেই। কোনো কন্ডিশনের জন্য টেম্পোরারি সাসপেনশন অফ হিজ কনসিয়াসনেস, অর্থাৎ সাময়িকভাবে তার কনসিয়াসনেসটা সাসপেন্ডেড হয়েছে। প্রথম থেকে কিন্তু তার কনসিয়াসনেসটা তোমার সাসপেন্ডেড নয়। এইরকম তোমার ক্ষেত্রে প্রশ্ন মনে আসা উচিত। যেমন আমি একটা করে প্রশ্ন তোমার তরফ থেকে বলে উত্তর দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমার মনে আসবে। বিজ্ঞান পড়তে গেলে দেয়ার ইজ আ সার্টেন থিং ইউ মাস্ট হ্যাভ। তোমার মধ্যে ওয়াই, এই চিন্তাটা থাকা দরকার। কেন হয়, হাউ, কিভাবে হয়, হয়তো তুমি বহু কোশ্চেনের উত্তর পাবে না। ইটস নট ভেরি ইম্পর্টেন্ট। তুমি ওয়াই, তোমার মনে এইটা এসছে কি আমি বিজ্ঞান পড়ছি, আমার কাছে যাতে প্রত্যেকটা পদে বলে মনে হয় কেন হয়। সবকিছুর উত্তর আমি এই বয়সে হয়তো পাবো না, অনেক কিছুর উত্তর আমি যত পড়াশোনাতে এগোবো তত পেতে থাকবো। কিন্তু আমার মনে যদি এই ওয়াই প্রশ্নটাই না আসে, আমি জাস্ট মেয়ার পড়ার জন্য পড়ছি, তাহলে কিন্তু বিজ্ঞানে অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছানো খুব কঠিন। সুতরাং তোমাদের মনে এই প্রশ্ন যাতে জাগে এবং ওইভাবে পড়াশোনাটা করা খুব দরকার। তাহলে নেক্সট হচ্ছে নন ডিফাইনিং ক্যারেক্টার, গ্রোথ, বৃদ্ধি। এবার মজার কথা হচ্ছে, দেখো আমি যদি অনেকগুলো পাথরকে নিয়ে পরপর সাজাই, সেটাও একটা গ্রো করলো সাইজে। আবার লিভিং বিং এর গ্রোথ হয়, গ্রোথ তো মধ্যে বৃদ্ধি তো হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। কিন্তু এই বৃদ্ধি থেকে আমি কিন্তু কখনোই এক্স্যাক্টলি একদম বলতেই পারবো না যে এটা লিভিং বিং। ঠিক সেরকম রিপ্রোডাকশন আমাদের জীবের অন্যতম বৈশিষ্ট্য। জীবের মেটাবলিজম যেমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, রিপ্রোডাকশন ইজ অ্যানাদার, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। কেন? জীব সবসময় চাইবে যে আমার প্রজাতির অস্তিত্ব বজায় রেখে, আই মাস্ট সার্ভাইভ মাই স্পিসিস। তো ফর সার্ভাইভাল ইটস ওন স্পিসিস, রিপ্রোডাকশন ইজ হাইলি নিডেড।
রিপ্রোডাকশন না হলে তো তার স্পিসিস সার্ভাইভ করবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি দুটো জীব জীব রিপ্রোডাকশন না করে, তাহলে কি তারা জীবিত না? কেউ বন্ধা স্টেরাইল, তাহলে কি সে জীব না? অফকোর্স জীব। সেই জন্য আমরা এই ক্যারেক্টার গুলোকে নন ডিফাইনিং ক্যারেক্টার বলছি। এই ক্যারেক্টার দিয়ে কোনো অর্গানিজম যে জীবিত বা জীব, সেই কথা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে দেখো, ডিফাইনিং প্রপার্টির একটা এক্সপ্লেনেশন দিয়েছি, দ্য ক্যারেক্টার হুইচ হ্যাজ নো এক্সেপশন। অর্থাৎ এই ক্যারেক্টার গুলো কিন্তু যে কোনো জীবের মধ্যে পাওয়া যাবে, তার এক্সেপশন কিন্তু করতে পারবে না। তো এই এত কিছু তোমাদের বললাম, এর মধ্যে নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন আসবেই যে স্যার এত কিছু বললেন, কিন্তু লাইফ কি তো বললেন না, জীবন কি? লিভিং অর্গানিজম বললেন, লিভিং অর্গানিজমের ক্যারেক্টার বললেন, ডিফাইনিং ক্যারেক্টার বললেন, আপনি নন ডিফাইনিং ক্যারেক্টার বললেন, এগুলো বুঝলাম। জীবনটা কি? হোয়াট ইজ লাইফ? ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন। প্রথম কথা হচ্ছে, জীবনের ঠিক সঠিক সংজ্ঞা এখনো পর্যন্ত খুব একটা জানা নেই। তবে এইটুকু বোঝা যায় যে আমরা তাদেরই জীবিত বলি, দোজ হু ক্যান আইদার প্রডিউস এটিপি অর ইউটিলাইজ এটিপি। হয় তারা এটিপি প্রডিউস করে অ্যান্ড ইউটিলাইজ করে অফকোর্স এটিপি, তাদেরই আমরা কিন্তু লিভিং অর্গানিজম বা জীব বলি। এবার এখানে একটা প্রশ্ন কেউ এক্ষুনি করবে যে স্যার এটিপির জায়গায় জিটিপি হতে পারে, সিটিপি হতে পারে। আমরা এটিপি মিনস যে বলতে চাইছি যে যে সকল জীব এটিপির মতন কোনো শক্তি উৎপাদনকারী অণু তৈরি করে বা নিউক্লিওটাইড তৈরি করতে পারে, অথবা অথবা কেন এটিপি বা এই জাতীয় নিউক্লিওটাইড অলওয়েজ ব্যবহার করে, এই দুটোর মধ্যে একটা আমি সবসময় তার মধ্যে দেখতে পাবো, সেই সকল তাকেই আমরা বলবো তার জীবন আছে। এখন দিস ইজ দ্য অনলি ডেফিনেশন দ্যাট উই ক্যান সাইট টিল ডেট। এখনো পর্যন্ত আমরা এটা বলতে পারি। এরপরে ফার্দার কোর্স অফ টাইমে আমরা হয়তো আরো কিছু জানতে পারবো। জীবনকে খুব সহজে ডিফাইন করে দেবো। এই যে টোটাল তোমরা যা পড়বে তার মধ্যে সব থেকে কঠিন ডেফিনেশন হতো জীবন। জীবন কি, তার এক্সাক্ট ডেফিনেশন কিন্তু এখনো পর্যন্ত খুব প্রিসাইজ ভাবে বলা সম্ভব হয়নি। তাহলে লিভিং ওয়ার্ল্ডের এই প্রথম চ্যাপ্টারের এই প্রথম পার্টটি আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে ট্যাক্সোনমি। মজার কথা হচ্ছে, এই প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের অলরেডি ক্লাস 9-এ ইন্ট্রোডিউস করানো হয়েছে। 9-এ তোমরা ট্যাক্সোনমি পড়েছো। এখন আমরা সিলেবাস গুলো যদি আমাদের বোর্ডের দেখো এবং কাউন্সিলের দেখো, ধীরে 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 আপলিফট করা হয়েছে। অর্থাৎ তুমি যদি নিচু ক্লাসগুলোর বই দেখো আমাদের, সেই বইগুলোতে কনসেপ্ট গুলোকে ইনিশিয়েশন করা হয়েছে, তারপরে কনসেপ্ট গুলো ধীরে 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 গ্রোথ করা হয়েছে। এইভাবেই কিন্তু এখন পড়ানোর ধরন, এবং যাতে তোমাদের কোনো কনসেপ্ট হুট করে ইন্ট্রোডিউস না হয় এবং অ্যাপটাপলি যাতে না মনে হয় যে বাবা আমি তো এটা কিছুই জানি না। ঠিক আছে? তো তোমরা অলরেডি ট্যাক্সোনমি সম্বন্ধে শব্দটা জানো এবং এর সম্বন্ধে বেশ কিছু জিনিস তোমরা জানো। তো আমরা রিএনফোর্সমেন্ট করছি, তোমাদের ওই জিনিসটিকে আরেকটু আবার পড়াচ্ছি। তাহলে ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি ইজ দ্য সায়েন্স or branch of biology which deals with the identification, nomenclature and classification of an organism on the basis of similarities. বহু বছর এইখান পর্যন্ত ট্যাক্সোনমির ডেফিনেশন ছিল। অর্থাৎ সিমিলারিটিস বা সাদৃশ্যতার বেসিসে কোনো জীবকে কি করা, আইডেন্টিফিকেশন করা, তারপর তার একটা নাম দেওয়া, তারপর ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করা। এই এন্টার যে কাজগুলো করা হয় যে বিজ্ঞানের মাধ্যমে, তাকে আমরা ট্যাক্সোনমি বলতাম। কিন্তু মডার্ন যখন ট্যাক্সোনমি আমরা পড়ছি, এখানে শুধুমাত্র সিমিলারিটিকে কনসিডার করা হয় না, তার সঙ্গে ডিসিমিলারিটিকেও দেখা হয়। সো এখন যে আমরা আইডেন্টিফিকেশন করি, উই আইডেন্টিফাই স্পিসিস based on both similarity as well as dissimilarity.
ঠিক আছে? এবার ভালো করে বোঝো, ট্যাক্সোনমি আমরা যখন করব, কোন একটি নতুন প্রজাতি এসছে, তাহলে প্রথম কি করব? প্রথম কিন্তু আইডেন্টিফিকেশন। আগে দেখতে হবে যে ওই স্পিসিসটা কি অন্য কারোর থেকে আলাদা কি আলাদা নয়। এই আইডেন্টিফিকেশন হচ্ছে প্রথম। প্রথমেই কিন্তু নাম দেওয়া নয়, ফার্স্ট আইডেন্টিফিকেশন। তোমাকে দেখতে হবে, এখন প্রচুর উপায় আছে যেখান থেকে আমরা ক্যারেক্টার, সিমিলারিটি ডিসিমিলারিটিস দিয়ে স্কোর ভ্যালু তৈরি করতে পারি এবং জানতে পারি যে অন্য প্রজাতির থেকে এটি আলাদা কি আলাদা না। যদি প্রমাণিত হয় সত্যি এটা একটা নতুন প্রজাতি যেটি এখনো পর্যন্ত আইডেন্টিফাইড নয়, তাহলে সেটা আইডেন্টিফাইড হলো। যখন প্রথম একটি প্রজাতি আইডেন্টিফাইড হলো যে হ্যাঁ এটা একটা নতুন স্পিসিস, স্পিসিস হোক জেনাস হোক যেই হোক, আমি স্পিসিস লেভেলে কথাগুলো বলছি, তখন গিয়ে আমরা কি করব, তার নেমিং করব, যাকে আমরা নোমেনক্লেচার বলছি। তাহলে নোমেনক্লেচার কার হয়? নোমেনক্লেচারটা কার হয়? নোমেনক্লেচার আইডেন্টিফাইড স্পিসিস এর হয়। আমি আইডেন্টিফাইড কোনো ক্যাটেগরির ক্ষেত্রেই একমাত্র নোমেনক্লেচার হয়। আগে শনাক্ত করব, তারপর নাম দেব, এরপরে হয় শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। তাহলে একটা অর্গানিজমের ক্লাসিফিকেশন কখন হবে? না, একটা অর্গানিজমের ক্লাসিফিকেশন তখনই হবে when it is identified as well as named, অর্থাৎ নোমেনক্লেচার হয়ে গেছে, আইডেন্টিফিকেশন করে নোমেনক্লেচার করার পর ক্লাসিফিকেশন করছি। ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য স্টেপ। আমরা আসবো, লাস্ট ওয়ান ইজ ডকুমেন্টেশন, ডকুমেন্ট করতে হয়, সেটা পরে আসছে। সো দ্য টার্ম ট্যাক্সোনমি ইজ কয়েন্ড বাই, এরপরেরটা এপি ডে ক্যান্ডোরে, সায়েন্টিস্ট একজন, ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। এখন ট্যাক্সোনমিকে আমরা কভাগে ভাগ করতে পারি? ট্যাক্সোনমিকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে আলফা ট্যাক্সোনমি। আলফা ট্যাক্সোনমি কি? ইট ইনভলভস ডেসক্রিপশন অ্যান্ড নেমিং অফ অ্যান অর্গানিজম। ঠিক আছে? ইট ইজ দ্য প্যারেন্ট অফ অল ট্যাক্সোনমি। একদম ক্লাসিক্যাল ট্যাক্সোনমি বলতে যা বোঝায়, আমরা কোনো একটি জীব দেখেছি, তার ডেসক্রিপশন করেছি এবং তার নেমিং করে তাকে ক্লাসিফাই করেছি, এইটাই হচ্ছে ক্লাসিক্যাল ট্যাক্সোনমির পার্ট। তাকে আমরা আলফা ট্যাক্সোনমি বলছি। আলফা ট্যাক্সোনমি আরো বেটার বুঝবো যখন বিটা ট্যাক্সোনমির ডেফিনেশন পড়ব। বিটা ট্যাক্সোনমি কি? ইন অ্যাডিশন টু দ্য মরফোলজিক্যাল ডেসক্রিপশন, আমরা বাইরের যে ডেসক্রিপশন দেখে প্রথমে জীবের ক্লাসিফিকেশন করছিলাম, সেইটা ছাড়াও যখন উই কনসিডার ইন্টার রিলেশনশিপ বিটুইন সেপারেট গ্রুপস, তার অ্যাফিনিটিস, কে কোন গ্রুপের কাছে, কে অরিজিন গত দিক থেকে কার কাছে কার দূরে, তাকে আমরা বলি বিটা ট্যাক্সোনমি। তাহলে এই বিটা ট্যাক্সোনমি যখন এলো, তখন কি না আরেকটু মডার্ন ট্যাক্সোনমি, যেখানে ক্লাসিক্যাল ট্যাক্সোনমিতে শুধু মরফোলজিক্যাল ডেসক্রিপশনের ওপর বেস করেছিল, বিটা ট্যাক্সোনমি কি করলো, তার একটা এভলিউশনারি রিলেশনশিপের দিকে গেল, গিয়ে কি করলো না একটা অ্যাফিনিটি, কে কোথা থেকে এসছে, তার কমন অ্যানসেস্টার কে, কোন জায়গা থেকে তাদের উৎপত্তি, এইসব বিষয়গুলোকে কনসিডার করতে শুরু করলো। এরপর এলো গামা ট্যাক্সোনমি। It is concerned with description, interrelationship and evolution of one species. শুধু ইন্টার রিলেশনশিপে এরা আটকে রইল না, দুটো স্পিসিসের মধ্যে ইন্টার রিলেশনশিপে আটকে রইল না, ইন্টার স্পিসিসের এভলিউশনটা কিভাবে এসছে সেইটাকেও কনসিডার করলো। দ্যাট ইজ কল গামা ট্যাক্সোনমি। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ওমেগা ট্যাক্সোনমি। ইট ইজ মডার্ন এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি, বর্তমানে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি, যেখানে কি করা হচ্ছে, বিভিন্ন অর্গানিজমের মলিকুলার লেভেলে চলে যাওয়া হচ্ছে, গিয়ে তার জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, এই প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে দেখা হচ্ছে, দেখে তার অ্যানালিসিস করা হচ্ছে। তোমরা রাইবোজোমের নাম শুনেছো, আরএনএ এর নাম শুনেছো। আর আরএনএ বলে এক ধরনের আরএনএ হয়, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ বলে একটি আরএনএ হয়। এই আরএনএ এর স্ট্রাকচার নিয়ে প্রচুর কাজ করা হয়, বিভিন্ন অর্গানিজমের আরএনএ স্ট্রাকচার নিয়ে কাজ করা হয়। সো এইরকম মলিকুলার লেভেলে সিমিলারিটি ডিসিমিলারিটি বহু কাজ কাজ করা হয়। সো যখন এই মডার্ন টেকনিক্স গুলোকে আমরা ট্যাক্সোনমিক্যাল আসপেক্টে নিয়ে চলে আসছি, তখন আমরা তাকে বলছি ওমেগা ট্যাক্সোনমি। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ট্যাক্সোনমির টাইপস। নাও এবার খুব স্বাভাবিক প্রশ্ন যে এই ট্যাক্সোনমি আমরা পড়বো কেন?
ট্যাক্সোনমি পড়ে কি লাভ? হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ফর স্টাডিং ট্যাক্সোনমি? তো প্রথম হচ্ছে ইট মেক্স আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম। কোন একটা নতুন অর্গানিজম এলো, সেই অর্গানিজমকে আইডেন্টিফাই করা গেল যে সেটা পুরনো অর্গানিজমের থেকে আলাদা। সো আমরা বায়োডাইভার্সিটির জাজমেন্ট আমরা করতে পারবো এবং আমরা নতুন অর্গানিজমকে আইডেন্টিফাই করতে পারবো এবং তাদের সম্বন্ধে আমরা জানতে পারবো। দিস ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্স অফ ট্যাক্সোনমি। Second one, the study of a fewer representatives from each group enable us to have a broad idea of the whole group. তাহলে আমরা লেটস সে ম্যামালিয়া ক্লাস, আমরা কিছু ম্যামালের যখন কমন ক্যারেক্টার স্টাডি করব, তাহলে আমরা মোটামুটি হোল গ্রুপ ম্যামালিয়া ক্লাসের সম্বন্ধে একটা ব্রড আইডিয়া করতে পারবো। তাহলে কিছু অর্গানিজমকে স্টাডি করে একটা ওভারঅল গ্রুপ সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া তৈরি করা যায়। ইট গিভস ডিটেল ইনফরমেশন রিগার্ডিং ডাইভার্সিটি অফ অর্গানিজম। যেটা বললাম যে আমরা অর্গানিজমের যে বিভিন্নতা, ডাইভার্সিটি, তার সম্বন্ধে কিন্তু আমরা ইনফরমেশন পেতে পারি। ইট প্রোভাইডস দ্য নেসেসারি ইনফরমেশন রিকোয়ার্ড ইন দ্য আদার ব্রাঞ্চ অফ বায়োলজি। ট্যাক্সোনমি বায়োলজির অন্যান্য যে কোনো ফিল্ডের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেটস সে তুমি বড় হয়ে সায়েন্টিস্ট হবে, এবার তুমি ঠিক করলে যে আমি পার্টিকুলার একটা কোনো জেনেটিক্সের পার্টে কাজ করবো। এবার তুমি যখন কাজ করছো একটা কোনো স্পিসিস নিয়ে কাজ করবে, তোমার যখন পেপার তুমি সেই স্পিসিসটাকে নিয়ে কাজ করবে, প্রথম তো তুমি যে স্পিসিসটা নিয়েছো সেটা তোমার ওই কনসার্ন স্পিসিস, সেটা আইডেন্টিফাই করতে হবে। তার জন্য একজন ট্যাক্সোনমিস্ট লাগবে, যে হ্যাঁ তুমি যে স্পিসিসটা বলছো এই স্পিসিস থেকে আমি এই জিনটাকে আইসোলেট করেছি। তো তোমার যদি প্রথম স্পিসিসটাই ভুল হয়, তোমার এন্টার রিসার্চ ওয়ার্কটা ভুল হবে। তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট, বায়োলজির অন্যান্য ফিল্ডের ক্ষেত্রেও তোমার ট্যাক্সোনমির ইম্পর্টেন্স ইজ আটমোস্ট, প্রচন্ড ইম্পর্টেন্স আছে। শুধু পড়ার জন্য কিন্তু আমরা ট্যাক্সোনমি পড়ি না, ট্যাক্সোনমি ইজ ভেরি ডিফিকাল্ট এবং খুব কম মানুষ এই ট্যাক্সোনমিক্যাল জাজমেন্ট করতে পারেন। ফলে ট্যাক্সোনমি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট ওয়ান, ইট ডিটারমিনিং দ্য ফাইলোজেনি অফ এন অর্গানিজম। ভার্টিক্যাল ক্লাসিফিকেশন এগুলো এই মুহূর্তে দরকার নেই, পরবর্তীকালে আমরা দেখবো, সময় সুযোগ পেলে এর সম্বন্ধে ডিটেলসে পড়বো। এরাও অর্গানিজমের ফাইলোজেনিকে ডিটারমিন করতে পারে। ফাইলোজেনিকে ডিটারমিন করতে পারে মানে জাতিজনিগত ভাবে তারা কিভাবে এসছে। যেটা বলছিলাম যে তারা ধরো দুটো অর্গানিজম পেয়েছো, একটা সম্বন্ধে তুমি জানো, একটা ভাবছো নতুন, তাহলে প্রথম দেখতে হবে তারা কি একই অ্যানসেস্টর থেকে এসছে, কোথা থেকে এসছে, দ্যাট ইজ ইটস ফাইলোজেনি। সো এই ফাইলোজেনেটিক্যালি স্টাডি গুলো কিন্তু আমরা ট্যাক্সোনমি থেকে করতে পারি। দিস আর দ্য সিম্পল ইম্পর্টেন্স অফ ট্যাক্সোনমি। এরপরের একটি টার্ম সিস্টেমেটিক। খুব সিম্পল ভাবে আমরা যদি বলি সিস্টেমেটিক্স কি, সিস্টেমেটিক ইজ নাথিং বাট ট্যাক্সোনমি প্লাস এভলিউশন। এই যে মডার্ন যে আমরা ট্যাক্সোনমি গুলো বলছি, অল টার্মস আর সিস্টেমেটিক। সিস্টেমেটিক্স একটা এস অ্যাড হবে, সিস্টেমেটিক্স, সিস্টেমেটিক নয় কিন্তু, সি নয়, সিস্টেমেটিক্স এস অ্যাড হবে, ঠিক আছে? তাহলে সিস্টেমেটিক্স যখনই আমি ট্যাক্সোনমিক্যাল স্টাডিটাকে এভলিউশনের রেসপেক্টে করব, অর্থাৎ এই যে ক্লাসিফিকেশনটা করছি এভলিউশনটাকে আমি প্রাইম ইম্পর্টেন্স দেবো এবং আমার বেসিস অফ ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন যখন এভলিউশনটাকে কনসিডার করবে, তখনই কিন্তু আমি সেই স্টাডিটাকে বলবো সিস্টেমেটিক্স। সো বুঝতে পারছো, সিস্টেমেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ড অফ ট্যাক্সোনমি। এটি প্রথম কে প্রপোজ করেছেন 1961-এ জিএস সিম্পসন, প্রথম এই প্রপোজালটা দিয়েছিলেন। তাহলে ট্যাক্সোনমির মতন এরও প্রচুর ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো থেকে এর ইম্পর্টেন্স আমরা আইডেন্টিফাই করতে পারি। সিস্টেমেটিক্স থেকে আমরা তাহলে কি জানতে পারি না, সিস্টেমেটিক্স হেল্পস টু ডিটারমাইন দ্য এভলিউশনারি রিলেশনশিপ অ্যামং অর্গানিজমস। জীবের মধ্যে, বিভিন্ন জীবের মধ্যে এভলিউশনগত অর্থাৎ অভিব্যক্তিগত
কি সম্পর্ক আছে সেটা জানতে পারি। দুটো জীবের মধ্যে ইন্টার রিলেশনশিপ জানতে পারি। এই ইন্টার রিলেশনশিপ দু রকমের হয়, একটা হরাইজন্টাল ক্লাসিফিকেশনে লাগে, একটা ভার্টিক্যাল ক্লাসিফিকেশনে লাগে। এই মুহূর্তে এই টার্মগুলোকে আমি এক্সপ্লেন করছি না, এইগুলো এক্সপ্লেন করতে গেলে অনেকগুলো ডায়াগ্রামের প্রয়োজন হয়, এবং আমরা পরবর্তীকালে চেষ্টা করব যদি সময় পাই এইগুলো নিয়ে আলোচনা করার। এইটুকুন জেনে রাখবো যে ঠিক মডার্ন ট্যাক্সোনমি যেগুলোকে বলেছে তার মতনই, মানে সিস্টেমেটিক ইজ ওয়ান টাইপ অফ মডার্ন ট্যাক্সোনমি। তো তোমাকে কি হবে না, দুটো জীবের মধ্যে ইন্টার রিলেশনশিপ জানতে সাহায্য করবে। নেক্সট কি, দ্য নলেজ অফ সিস্টেমেটিক্স, এখানে সব এস অ্যাড হবে, হ্যাঁ এসটা ভুল করে কমিট হয়ে গেছে। সিস্টেমেটিক্স essential for the study of other branch of biology like ecology, cytology, যা বললাম মডার্ন ট্যাক্সোনমির যা যা অ্যাসপেক্টস আছে সবই তুমি এখানে পাবে। It helps in identification of crop pest and thus helps in pest management. যদি এই যে মুহূর্তে আমরা এভলিউশনটাকে কনসিডার করছি বা স্পিসিস দুটো স্পিসিসের মধ্যে রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করতে পারছি, তাহলে আমরা প্রে প্রেডিটর রিলেশনশিপ, শিকার এবং শিকারের রিলেশনশিপ তৈরি করতে পারি। এইরকম বহু ক্ষেত্রে তোমরা পরবর্তীকালে দেখবে যে যখন আরো উঁচু ক্লাসে যাবে এই স্টাডিগুলো কিন্তু কমার্শিয়াল লেভেলে প্রচন্ড গুরুত্বপূর্ণ, পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা ভাবি যেগুলো পড়ে কি হবে, কিন্তু ভবিষ্যতে যখন তুমি যদি সায়েন্টিস্ট হও বা একটু উঁচুর দিকে পড়াশোনা করো তখন দেখবে এগুলোর কত ইম্পর্টেন্স আছে। এগুলো জাস্ট পড়ে যাওয়ার জন্য পড়ানো, প্রত্যেকটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, it can solve the problem of many epidemic disease by identifying vectors, their feeding habits and breeding behavior. যেহেতু আমি তার ইন্টার রিলেশনশিপ সম্বন্ধে আইডেন্টিফাই করতে পারি, তার এভলিউশনারি অ্যাসপেক্ট গুলো জানি, আমরা কি করতে পারি বিভিন্ন ভেক্টর, ভেক্টর মানে এখানে বলা হচ্ছে ভেক্টর কাদের বলা হচ্ছে যে যারা কোনো প্যাথোজেনকে ক্যারি করে নিয়ে যেতে পারে এবং ওই প্যাথোজেনের লাইফ সাইকেলের কোনো না কোনো পার্ট তাদের মধ্যে কমপ্লিট হয়, তাদেরকে আমরা বলি ভেক্টর। ঠিক আছে, সো এই ভেক্টরের যদি আমি আইডেন্টিফাই করতে পারি যে যে ভেক্টরটা কে এবং তার ফিডিং হ্যাবিট এবং ব্রিডিং হ্যাবিট আমি যদি জানি, তাহলে আমরা কি করতে পারি, তার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারি। যেমন আমরা জানি যে মসকিউটো লার্ভা, মশার লার্ভা যখন জন্মায় সেই লার্ভা আমি যদি গ্যাম্বুসিয়া বলে একটা মাছ আছে যদি সেখানে ছেড়ে দিই সে মশার লার্ভা খেয়ে নেয়, তো মশার লার্ভা যদি খেয়ে নেয় মশার উৎপাত কমে যাবে। মশা বহু রোগের ভেক্টর। তাহলে এইরকম আমি তো একটা সিম্পল এক্সাম্পল দিলাম, এরকম অনেক কমপ্লেক্স সিনারিও আছে যেখানে আমরা কিন্তু এই ধরনের সিস্টেমেটিক্স এর হেল্প নিয়ে আমরা তার ডিটেল অ্যানালিসিস করে তার এগেনস্টে একটা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে পারি। এছাড়াও আরো অনেক কিছু আছে, ইন্ডিকেটর অর্গানিজম যারা বাস্তুতন্ত্রের পার্টিকুলার কোনো ঘটনাকে রিপ্রেজেন্ট করে। যেমন ইন্ডিকেটর অর্গানিজমটা কি জিনিস, ইন্ডিকেটর অর্গানিজম হচ্ছে সেই সকল অর্গানিজম দোজ হু ক্যান ইন্ডিকেট সামথিং। বলো স্যার এটা তো সবাই বুঝে, ওইটা তো ডেফিনেশনই লেখা আছে। তার একটা এক্সাম্পল দিই, লাইকেন। লাইকেন তুমি যদি সালফার পলিউশন যেখানে প্রচুর আছে, সালফার ডাইঅক্সাইড প্রচুর তৈরি হয়, এরকম জায়গায় তুমি যদি যাও দেখবে লাইকেন সেখানে কিন্তু পলিউশন ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। সো লাইকেন ইটসেলফ একটা ইন্ডিকেটর অর্গানিজম। ঠিক আছে, এইরকম আমরা বহু ইন্ডিকেটর অর্গানিজম পাই বিভিন্ন ক্ষেত্রে। তো এইরকম ইন্ডিকেটর অর্গানিজমকে আইডেন্টিফাই করতে সিস্টেমেটিক্স হেল্প করে। এছাড়াও সিস্টেমেটিক্স এর অনেক ভূমিকা আছে। তোমাদের এই কনসেপ্টটা জানতে হবে যে সিস্টেমেটিক্সটা কি। সিস্টেমেটিক্সটা হচ্ছে ট্যাক্সোনমিকে যখন আমরা এভলিউশনের অ্যাসপেক্টে এক্সপ্লেন করব, দ্যাট ইজ নোন অ্যাজ সিস্টেমেটিক্স, দ্যাট বিকামস আ নিউ ব্রাঞ্চ which is known as systematics. Systematics কে প্রথম প্রপোজ করেন জিএস সিম্পসন, এবং সিস্টেমেটিক্স এর এই যে এতগুলো তোমাদের আমরা ইম্পর্টেন্স বললাম, তোমাকে তো এমসিকিউ তে ইম্পর্টেন্স লিখতে দেবেন, কিন্তু বিভিন্ন ভাবে কোশ্চেন ডিজাইন করা হতে পারে। তোমাকে এইটুকু যদি তুমি মাথায় রাখো যে ট্যাক্সোনমি প্লাস এভলিউশন ইকুয়ালস সিস্টেমেটিক্স,
তাহলে এভলিউশনারি আসপেক্টে যা যা ইম্পর্টেন্স আছে সেগুলো সিস্টেমেটিক্সের একটা ইম্পর্টেন্স। তাহলে এইভাবে একটু ভাবনা চিন্তা করতে হবে। ভাবনা চিন্তাটাকে কিভাবে প্রশ্ন আসবে সেটা আমিও জানি না, তুমিও জানো না। ভাবতে হবে জিনিসগুলো। তাহলে মেন কম্পোনেন্ট অফ ট্যাক্সোনমির কি? আমি প্রথমেই বলেছিলাম, ফার্স্ট ইজ আইডেন্টিফিকেশন। আমাকে কোনো একটা অর্গানিজমকে প্রথম আইডেন্টিফাই করতে হবে, whether it's a new one or already existed হলে আর কিছু করার নেই, সেটাকে নিয়ে চলতে হবে। আর নিউ ওয়ান হলে কিন্তু অনেক কাজ আছে। যদি নতুন অর্গানিজম হয় তারপর তার একটা নোমেনক্লেচার করতে হবে। নোমেনক্লেচারকে আমি আমার ইচ্ছা মতন করে দেবো? করা যাবে না, তারও নিয়ম আছে। পরবর্তীকালে আমরা আসবো যে নোমেনক্লেচার করতে গেলে কি করতে হবে। নোমেনক্লেচার করা হয়ে যাওয়ার পর, অর্থাৎ নাম দেওয়ার পর, when we name the organism which is identified, then আমাদের ক্লাসিফিকেশন করতে হবে। সো ক্লাসিফিকেশন উইল বি ডান অন অবজারভেবল ক্যারেক্টার্স, ইজিলি অবজারভেবল ক্যারেক্টার, যে ক্যারেক্টার গুলোকে আমরা অবজার্ভ করতে পারি। কনভেনিয়েন্ট ক্যারেক্টার নিতে হবে। তুমি প্রথমেই তো সাইটোলজিক্যাল অ্যানালিসিসে চলে যাবে না। যে কোনো অর্গানিজম যখন আমরা আইডেন্টিফাই করি, ফার্স্ট স্টেপটাই কিন্তু হচ্ছে ইজিলি অবজারভেবল ক্যারেক্টার গুলোকে নেওয়া, তার সিমিলারিটি ডিসিমিলারিটি নিয়ে ভাবনা চিন্তা করা, তারপরে ধীরে 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 হায়ার লেভেলে যাওয়া। প্রথম দিকে কিন্তু আমাদের ইজিলি অবজারভেবল ক্যারেক্টার গুলোকে নিতে হবে ক্লাসিফিকেশনের জন্য। সেখানেই দেখবে বহু ক্ষেত্রেই ক্লাসিফিকেশনে বাইফার্কেশন হয়ে গেছে, বিভিন্ন রকম অর্গানিজম বিভিন্ন দিকে পৌঁছে গেছে। এখান থেকে আমরা কতগুলো জিনিস জানবো। তো মেন সিগনিফিকেন্স অফ ট্যাক্সোনমি কি? মেন সিগনিফিকেন্স অফ ট্যাক্সোনমি হচ্ছে আননোন অর্গানিজমকে আইডেন্টিফাই করা। অজ্ঞাত জীবের শনাক্তকরণ হচ্ছে ট্যাক্সোনমির মূল লক্ষ্য। ঠিক আছে? কোনো অজ্ঞাত অর্গানিজম যার সম্বন্ধে পৃথিবীতে আমরা এতদিন জানতাম না, তার শনাক্তকরণই হচ্ছে ট্যাক্সোনমির মূল কথা। নেক্সট, ম্যাক্সিমাম ডাইভার্সিটি পাওয়া যায় ট্রপিক্যাল রেন ফরেস্টে। ঠিক আছে? সেকেন্ড ম্যাক্সিমাম ডাইভার্সিটি তাহলে কোথায় পাওয়া যায়? কোরাল রিফে। প্রবাল রিফ যেগুলো আছে, প্রবাল দ্বীপের সেকেন্ড ম্যাক্সিমাম ডাইভার্সিটি পাওয়া যায়। তাহলে the number of species that are known and described range between 1.7 to 1.8 million. Data changeable. This refers to the biodiversity or the number and type of the organism represents on Earth. এই যে ডেটাগুলো আমরা যেগুলো দিচ্ছি, ডেটাগুলো দেখো, এই যে ডেটাটা আমরা এখানে দিয়েছি, এটা একটা অ্যাভারেজ ডেটা আমরা দিয়েছি, যেগুলো জেনারেলি সব টেক্সট বুকে বলা হয়। তবে তুমি যদি কখনো একদম প্রিসাইজ রাইটিং এর জন্য লেখো, তাহলে এই ডেটাটা লাস্ট কোন ইয়ার পর্যন্ত নেওয়া হয়েছে বলতে হবে, এবং স্পেসিফিক্যালি কোন স্ট্যান্ডার্ড ট্যাক্সোনমিক্যাল জার্নাল থেকে বলতে হবে, তবেই কিন্তু সেই ডেটাটা ভ্যালিড। মানে আমি কোনো একটা তথ্য দিলাম, সেই তথ্যটা তো সারা জীবনের জন্য অ্যাপ্লিকেবল নয়। খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলো বুঝতে হয় যে আমরা যখন এমনি পড়াচ্ছি, দেখো এখনো পর্যন্ত এরকম জীব আছে, ইটস ওকে। কিন্তু এবার তুমি একটা সায়েন্টিফিক কমিউনিটিতে তুমি কোনো একটা ডেটা দিচ্ছ, বা তুমি এমন একটা জায়গায় ডেটা দিচ্ছ যে ডেটাটা খুব ইম্পর্টেন্ট ডেটা ফর ইউর রিসার্চ ওয়ার্ক, সেই ক্ষেত্রে কিন্তু তার রেফারেন্স বলতে হবে। তুমি কোন ইয়ার পর্যন্ত বা কোন সময় পর্যন্ত ডেটাটাকে নিয়েছো, কোথায় পাবলিশড হয়েছে, তার অথরিটেটিভ জায়গাটা কিন্তু তোমাদের আমাদের সাইট করা উচিত। ঠিক আছে? এখানে আমরা একটা সাধারণ তোমাদের বোঝানোর জন্য করাচ্ছি বলে আমরা ওই রকম একটা স্ট্রিনজেন্ট রুল ফলো করিনি। তাহলে যেটা বললাম এই মাত্র, যে তাহলে আমরা যে নাম নোমেনক্লেচার করবো, নোমেনক্লেচার থেকে আমার নিজের ইচ্ছে মতো করবো? কখনোই করা যাবে না। নোমেনক্লেচার করতে গেলে একটা রুল ফলো করতে হয়। সেই রুল বা সিস্টেমটিকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। এখন বাইনোমিয়াল নোমেনক্লেচারটাকে কে দিয়েছেন? বাইনোমিয়াল নোমেনক্লেচারটাকে দিয়েছেন যে সায়েন্টিস্ট যিনি প্রপোজ করেছিলেন, তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এখন ক্যারোলাস লিনিয়াস এই নোমেনক্লেচার সিস্টেমটা লার্জ স্কেলে প্রপোজ করেছিলেন, করে দেখেছিলেন সায়েন্টিফিক নেম বিভিন্ন অ্যানিমাল আর প্লান্টের মধ্যে আমরা কিছু সিস্টেম ফলো করে দিতে পারি। এখন
তোমরা জানো যে লিনিয়াসের দুটো বই, একটার নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম আর একটার নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরালি। স্পিসিস প্ল্যান্টেরামে তিনি কি করেছিলেন না, উনি প্লান্টসের সাইন্টিফিক নেম কিভাবে কি লেখা হবে তা বলেছিলেন। সেইটি পাবলিশ হয়েছিল 1 মে 1753। সিস্টেমা ন্যাচুরিতে উনি কি করেছিলেন, উনি অ্যানিমালস সাইন্টিফিক নেম কিভাবে আমরা লিখবো সেটি উনি তার সিস্টেমা ন্যাচুরি 10th এডিশনে এক্সপ্লেন করেছিলেন, যেটি 1 অগস্ট 1758-এ প্রপোজড হয়। এবার মজার কথা হচ্ছে এই স্পিসিস প্ল্যান্টেরাম এবং সিস্টেমা ন্যাচুরির ক্ষেত্রে দিস ওয়াজ দ্য ইনিশিয়েশন অফ বাইনোমিয়াল সিস্টেম for plants. So any name proposed for plant before this data or before this date is not accepted today. ঠিক অ্যানিমালস এর ক্ষেত্রেও বিলিভ করা হয় যে এই সময় থেকেই সিস্টেমটা স্টার্ট হয়েছে বাইনোমিয়াল নোমেনক্লেচারের। অর্থাৎ স্পিসিস প্ল্যান্টেরাম বা সিস্টেমা ন্যাচুরির আগে যদি কোনো সায়েন্টিস্ট কোনো নেমিং করে থাকেন কোনো অর্গানিজমের, বর্তমানে সেটিকে কনসিডার করা হবে না। তাহলে রুলস কি, বাইনোমিয়াল নোমেনক্লেচারটি বা কি? তাহলে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার সম্বন্ধে প্রথম একটা আইডেন্টিফাই করি। দ্য সিস্টেম অফ সায়েন্টিফিক নেমিং। ভালো করে দেখো, একটা সুন্দর শব্দ লেখা আছে। যে কোনো নেমের ক্ষেত্রে কি বাইনোমিয়াল নোমেনক্লেচার প্রয়োজন? কখনোই না। কার ক্ষেত্রে দরকার? যদি আমি বিজ্ঞানসম্মত নাম লিখি, তোমার আমার বাড়ির নাম আছে, তার জন্য কি আমি বাইনোমিয়াল নোমেনক্লেচার ফলো করবো? আমাদের প্রত্যেকের কি দুটো দুটো করে নাম? কখনোই না। বিজ্ঞানসম্মত নাম যখন লিখতে হবে তখন কিন্তু আমাকে বাইনোমিয়াল নোমেনক্লেচার ফলো করতে হবে। আইডেন্টিফাইড স্পিসিস, স্পিসিসটা অফকোর্স আইডেন্টিফাইড, আগে স্পিসিস আইডেন্টিফাইড হয়েছে, অর অ্যানিমাল, প্লান্ট হোক আর অ্যানিমাল হোক, ইউজিং জেনেরিক নেম অ্যাজ দ্য ফার্স্ট পার্ট অ্যান্ড দ্য স্পেসিফিক এপিথেট, নেম না করে এটাকে এপিথেট করবে, স্পেসিফিক এপিথেট অ্যাজ দ্য সেকেন্ড পার্ট। তাহলে দুটো শব্দ ব্যবহার করব, প্রথমটি হচ্ছে জেনেরিক নেম এবং সেকেন্ডটি হচ্ছে স্পেসিফিক এপিথেট। এই দুটো ওয়ার্ড কি দিলে শুধু হবে না, ওয়ার্ডগুলোকে ল্যাটিন ওয়ার্ড হতে হবে, ল্যাটিন ওয়ার্ড অর ল্যাটিনাইজড ওয়ার্ড। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন হঠাৎ ল্যাটিন ওয়ার্ড বা ল্যাটিনাইজড ওয়ার্ড করবো? কারণ দিস ওয়ার্ডস আর ডেড ওয়ার্ড, এর আর কোনো পরিবর্তন হবে না। আমি যদি আজকে একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করি, সেই ইংলিশ ওয়ার্ডের মিনিং পরবর্তীকালে ইভলভ করতে পারে বা রিডিউসড হতে পারে। ল্যাটিনাইজ ওয়ার্ডের সেই আর সম্ভাবনা নেই, সেই কারণে আমরা ল্যাটিন ওয়ার্ড ইউজ করি বা ওয়ার্ডটাকে ল্যাটিনাইজড করে দেওয়া হয়। সো বাইনোমিয়াল নোমেনক্লেচারের প্রথম যে রুল, সেই রুল হচ্ছে দুটো ওয়ার্ড ইউজ করব, এবং সেই দুটো ওয়ার্ডের মধ্যে লেটস সে আমি যদি ধরি এরকম ভাবে ভাবি যে হোমো সেপিয়েন্স, যদিও আমাদের আরেকটি আমাদের সায়েন্টিফিক নেম কি হোমো সেপিয়েন্স, আমি তোমাদের বোঝানোর জন্য এখন বলছি। হোমোটি হচ্ছে জেনেরিক নেম, প্রথম পার্টটিকে বলা হয় জেনেরিক নেম, সেকেন্ড পার্টটিকে বলা হয় স্পেসিফিক এপিথেট, স্পেসিফিক এপিথেট। তাহলে এই জেনেরিক নেম এবং স্পেসিফিক এপিথেট এই দুটো ওয়ার্ড নিয়ে কিন্তু একটা সায়েন্টিফিক নেম তৈরি হয়। এক্সেপশন আছে, আমরা পরে বলবো। এবং এটি ক্যারোলাস লিনিয়াস কি বলেছিলেন যে এটা ডেভেলপ করা হয়, দেখো লিনিয়াস একটা পার্টিকুলার পার্ট পর্যন্ত বলেছিলেন, পরবর্তীকালে কিন্তু ক্লাসিফিকেশন আরো ডেভেলপ করা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং তার ফিলোসফিকা বটানিতে প্রথম পাবলিশ করেন। এখন আইসিবিএন, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, কি করেছেন না, তারা সায়েন্টিফিক নোমেনক্লেচারে প্লান্ট এবং অ্যানিমেলের সব রুলস গুলোকে কিন্তু বর্তমানে রেগুলেট করেন। এবং ICBN was first accepted in 1961. ICBN প্রথম অ্যাকসেপ্ট হয় 1961। তাহলে আমরা জানলাম যে আমরা একটা আননোন অর্গানিজমকে প্রথমে আইডেন্টিফাই করব, তারপর তার একটা নাম দেব, তারপর তাকে ক্লাসিফাই করব, তারপর ডকুমেন্ট করব। এখন নামটা নিজের ইচ্ছে মতন দিতে পারি না, একটা রুল ফলো করতে হয়।
যাকে আমরা একটা সিস্টেম বলি, বাইনোমিয়াল নোমেনক্লেচার সিস্টেম। সেই সিস্টেমটা ক্যারোলাস লিনিয়াস দিয়েছিলেন, এবং সেই সিস্টেম বলছে যে দুটো ওয়ার্ড ইউজ করবে, দুটো ওয়ার্ডের মধ্যে ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে জেনেরিক নেম, সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে স্পেসিফিক, এবং ওয়ার্ডগুলো ল্যাটিনাইজড হবে। এর পরের প্রশ্ন হচ্ছে, তাহলে কি আর কোনো নিয়ম আছে? হ্যাঁ, আরো বেশ কয়েকটা নিয়ম আছে। সেই নিয়মগুলো সম্বন্ধে আমরা পড়ব, এবং পরবর্তী ভিডিওতে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার দিয়ে স্টার্ট করব, এবং তার ডিটেল আলোচনা এর পরের ভিডিও থেকে আমরা তোমাদের জানাবো।